বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় স্ব অবস্থানে থেকে তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবিগুলো দেখছি দুইজন মানুষের মাথাবিহীন ছবি, যেখানে একটি লেনদেন চলছে। তো এই লেনদেনগুলোকে আমরা সাধারণত দুর্নীতি হিসেবেই আখ্যায়িত করি। আর এই দুর্নীতির প্রধান কারণ হলো মনিটরিংয়ের অভাব। অতএব মনিটরিং করে এই দুর্নীতি আমাদের থামাতে হবে। আর থামানোর জন্য সরকারের একটি স্বাধীন সংস্থা প্রতিনিয়ত তারা তাদের অবস্থানে থেকে দায়িত্ব পালন করে চলেছে। এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। তো শিক্ষার্থী, আমরা এখন আমাদের পাঠ ঘোষণা। তো আজকের পাঠ আমরা কি নিতে যাচ্ছি সেটা তোমরা মনে হয় সহজেই অনুমান করতে পারছো। আজকের পাঠ সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা সমাধানের উপায়। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, সুশাসন। শিক্ষণফল: এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান করতে পারবে আর সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা উত্তরণের উপায় ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, সুশাসনের ধারণা সম্পর্কে এখন আমরা জানব। 1989 সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম সুপ্রত্যয়টি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ শাসনের সাথে এই সুপ্রত্যয়টি ব্যবহার করে এর অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ, কার্যকর শাসন। তো সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো আর রাজনৈতিক অংশগ্রহণ। অর্থাৎ রাজনৈতিকভাবে আইনের কাঠামোর ভিতর অবস্থান করে স্বচ্ছতার সাথে যে দায়িত্ব পালন করা হয় সেটাকেই আমরা সুশাসন বলে অভিহিত করতে পারি। বিশ্ব ব্যাংক তথা ওয়ার্ল্ড ব্যাংকের মতে গুড গভর্নেন্স is a manner in which power exercised in the management of a country's economic and social resources for development। অর্থাৎ সুশাসন হচ্ছে
এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করার পাশাপাশি বলা হয় যে সুশাসনের অভাবের কারণেই এরূপ অনুন্নয়ন ঘটেছে। শুধু তাই নয়, সুশাসন নিশ্চিতকরণের জন্য সেই সব শর্তে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয়। ইউএনডিপি এর মতে, গুড গভর্নেন্স ইজ দ্য এক্সারসাইজ অব ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি টু ম্যানেজ এ কান্ট্রিজ অ্যাফেয়ার্স অ্যাট অল লেভেলস। অর্থাৎ একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চায় বা প্রয়োগের পদ্ধতিই হল সুশাসন। প্রিয় শিক্ষার্থী, দ্য অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে শাসন প্রক্রিয়ায় শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে সুশাসনকে চিহ্নিত করা হয়েছে। সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। তার মতে, গুড গভর্নেন্স ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিভিল সোসাইটি অ্যান্ড দ্য স্টেটস, বিটুইন গভর্নমেন্ট আর গভর্নড, দ্য রুলার অ্যান্ড রুলড। অর্থাৎ সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। দ্য সোশ্যাল সাইক্লোপিডিয়াতে সুশাসন সম্পর্কে বলা হয়েছে যে এটি যে বর্ডার concept than government which especially concerned with the role of political authorities in maintaining social order within a defined territory and the exercise of executive power. অর্থাৎ একটি সরকার পরিচালনা অপেক্ষা বিস্তৃত ধারণা যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের সামাজিক নিয়মকানুন রক্ষায় এবং নির্বাহী ক্ষমতা ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে বিশেষভাবে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী, সুশাসনের ধারণা দিতে গিয়ে মার্টিন মেনুগের মতে বৃহৎ অর্থে সুশাসন হচ্ছে কতিপয় উদ্যোগের সমাহার ও একটি সংস্কার কৌশল যা সরকারকে আরও বেশি গণতান্ত্রিক, মুক্তমনা, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার জন্য সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করে তোলে। কে চোপড়া বলেন, সুশাসন হলো শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধগুলো দায়িত্বহীনভাবে চিহ্নিত করতে সমর্থ। সেখানে মূল্যবোধগুলো হচ্ছে মানবাধিকার সহ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক বিষয়ক এবং একটি দায়বদ্ধ ও সৎ প্রশাসনের মাধ্যমে ওই মূল্যবোধগুলো অন্বেষণ করা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব সুশাসন প্রতিষ্ঠায় বাধা বা সমস্যা সমাধানের উপায়। এখানে রিমুভ অর সলভিং দ্য প্রবলেমস অফ গুড গভর্নেন্স। সুশাসন প্রতিষ্ঠায় বিদ্যমান সমস্যাগুলো সচেতনতার সাথে সমাধান করতে না পারলে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। আমরা এক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি তা নিচে আলোচনা করা হলো।
সম্মিলিত প্রয়াস সুশাসন প্রতিষ্ঠা করতে যে সমস্যাগুলো বাধার সৃষ্টি করে তা সচেতনতার সাথে সমাধান করতে না পারলে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। সরকার, সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং সিভিল সোসাইটিকে এক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে একযোগে কাজ করতে হবে। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা বা গণতন্ত্র প্রতিষ্ঠা। সুশাসন পরিচালিত হয় অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার মাধ্যমে। গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হলো জনগণ রাষ্ট্রীয় কাজে পরোক্ষভাবে অংশগ্রহণ করে নিজেকেও রাষ্ট্রের অংশ বলে ভাবতে থাকে। জনগণের এরূপ ভাবনা এবং রাষ্ট্রীয় কাজে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ সুশাসন নিশ্চিত করতে পারে। এই জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যবস্থা করা। এ প্রসঙ্গে মার্কিন সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, অর্থাৎ জনকল্যাণের শাসন, জনপ্রতিনিধির শাসন, যা সুশাসনের উপাদানের সাথে সামঞ্জস্যশীল। প্রিয় শিক্ষার্থী, আইনের শাসন ও আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠা। সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন ও আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠা। যেখানে আইনের দৃষ্টিতে সবাই অধিকার পায় না, সংখ্যালঘু ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা নিপীড়নের শিকার হন, মানবাধিকার লঙ্ঘিত হয়, সেখানে সুশাসন এক অলীক বস্তুতে পরিণত হয়। আইনের শাসন ব্যতীত কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। দুর্নীতির জন্য জনসাধারণ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয় কিনা ইত্যাদি বিষয় এক্ষেত্রে বিবেচ্য। আইনের শাসন ব্যতীত কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা। কোনো একটি দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থিতিশীল থাকে, হানাহানি ও নোংরা দলীয় রাজনীতি যদি দেশকে সেই ফেলে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অরাজক পরিস্থিতি থাকলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, উৎপাদন ব্যাহত হয়, শিক্ষা, চিকিৎসা এবং ব্যবসা বাণিজ্যের উপরে প্রভাব দেখা যায়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে না। সহিংস পরিস্থিতি ক্রমান্বয়ে দেশকে গৃহযুদ্ধের দিকেও নিয়ে যেতে পারে, যেমনটি দেখা গেছে রুয়ান্ডা, কোস্টারিকা কিংবা কঙ্গো প্রজাতন্ত্রে। এসব দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে গৃহযুদ্ধের সূচনা হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্রের চর্চা দরকার। প্রয়োজন সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পরমত সহিষ্ণুতা। গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধের বিকাশ, উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, বলিষ্ঠ নেতৃত্ব এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এই ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা সুশাসনের পথে এক বড় বাধা। আমলাতন্ত্রে জবাবদিহিতার অভাব, স্বজনপ্রীতি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সুশাসনের পথকে বন্ধুর করে তোলে। এই জন্য আমলাতন্ত্রকে ঢেলে সাজানো প্রয়োজন। আমলারা যাতে জনগণের সেবক হিসেবে নিজেদেরকে মনে করেন এবং তাদের কাজের জন্য যেন জবাবদিহি করতে বাধ্য থাকেন, তা নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধি ও আইনসভার নিকট আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের ভার দিতে হবে। যোগ্য নেতৃত্বের দ্বারা আমলাতন্ত্রকে পরিচালিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা এবং পরিশীলিত রাজনীতির বিকাশ সাধন। নেতৃত্ব সংকট দেশকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যায়। এই জন্য সৎ, যোগ্য ও দক্ষ নেতাই পারে সুশাসনের ভিত্তিকে দৃঢ় করতে। এই জন্য যাতে তরুণ নেতৃত্ব বিকশিত হতে পারে, সেরূপ পরিবেশ সৃষ্টি করতে হবে। রাজনৈতিক দলগুলোর মাঝে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে নেতৃত্বকে লালন করতে হবে। এই জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের সুযোগ দিতে হবে। দলীয় লেজোড় ভিত্তিক নোংরা রাজনীতি এবং চাঁদাবাজি, টেন্ডার বাজি ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে পরিশীলিত রাজনীতির বিকাশের পথকে উন্মুক্ত করতে পারে।
প্রিয় শিক্ষার্থী, সরকার ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন। জনগণের সাথে যদি সরকারের দূরত্ব তৈরি হয় তবে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। জনগণের সাথে সরকারের সম্পর্ক অনেক জটিল সমস্যাকে সহজ করে দেয়। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরকারের বিভিন্ন কাজে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করে এবং সুচিন্তিত পরামর্শ গ্রহণ করে সরকার জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ। রাষ্ট্রীয় প্রশাসনে যদি দুর্নীতি থাকে তবে তা এক বিরাট বৈষম্যের সৃষ্টি হয়। জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সরকার সুশাসনের পথকে প্রশস্ত করতে পারে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন বা অনুরূপ কোনো প্রতিষ্ঠা করে দুর্নীতি দমন করা যায়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং কঠোর আইন করা দরকার। উপযুক্ত শাস্তি নিশ্চিত হলে আর কেউ দুর্নীতি করার সাহস পাবে না। প্রিয় শিক্ষার্থী, সন্ত্রাস নির্মূল। সন্ত্রাস সুশাসনের পথে অন্যতম বাধা। সন্ত্রাসী গোষ্ঠীর সন্ত্রাসমূলক কার্যক্রম জননিরাপত্তা বিঘ্নিত করে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। জনগণের জানমালের নিরাপত্তার বিধানে এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের উচিত কঠোর হস্তে সন্ত্রাস দমন করা। সন্ত্রাসীদের যাতে কেউ ব্যবহার করতে না পারে তাও নিশ্চিত করা দরকার। প্রয়োজন সন্ত্রাসের আর্থসামাজিক কারণগুলো খুঁজে বের করে এর প্রতিকার করা। সন্ত্রাসীদের ভালো পথে ফিরিয়ে এনে সামাজিক পুনর্বাসন করা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আইন ও নিরপেক্ষ বিচার বিভাগ। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ন্যায় বিচার নিশ্চিত করার অন্যতম উপায়। বিচার বিভাগ যদি প্রভাবমুক্ত থেকে বিচার কার্য পরিচালনা করতে না পারে তবে তা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না। নির্বাহী বিভাগ ও আইন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক রাখতে হবে। বিচারক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। বিচারকদের বেতন ভাতা এমন হওয়া উচিত যাতে অর্থের সংকটে তারা দুর্নীতির পথে না হাঁটেন। সামাজিক মর্যাদা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করতে হবে। রাজনৈতিকভাবে বিচারকদের উপর কোনোরূপ হস্তক্ষেপ করা যাবে না। স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ সুশাসনের পূর্বশর্ত। প্রিয় শিক্ষার্থী, স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্র রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুশাসন নিশ্চিত করতে চাইলে সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। সংবাদপত্র ও আধুনিক ইলেকট্রনিক্স প্রচার মাধ্যমসমূহ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষার ব্যবস্থাও রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, সম্পদের পরিকল্পিত ব্যবহার। একটি দেশের সম্পদকে যদি পরিকল্পিত ব্যবহার না করা যায় তবে সেই দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারে না। বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা। পরিকল্পিত উপায়ে সম্পদের ব্যবহার করা হলে তা সুষম বণ্টন নিশ্চিত করতে পারবে। এতে সুশাসন নিশ্চিত হবে। প্রিয় শিক্ষার্থী, ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতার কেন্দ্রীভূত অবস্থা দেশের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য সহায়ক নয়। কেন্দ্রীভূত ক্ষমতা সুশাসনের জন্যও উপযোগী নয়। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার বণ্টন ভারসাম্যপূর্ণ শাসন কায়েম করে। এরূপ শাসন ব্যবস্থা সুশাসনের জন্য সহায়ক। প্রিয় শিক্ষার্থী, শুদ্ধচার প্রতিষ্ঠা। শুদ্ধচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝায়। ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচারের অর্থ হল কর্তব্যনিষ্ঠা ও সততা। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচারের চর্চা করতে হবে। শুদ্ধাচার প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে সুশাসনের পথ সুগম হবে। প্রিয় শিক্ষার্থী, দারিদ্র্য বিমোচন। দারিদ্র্য সুশাসনের ক্ষেত্রে অন্যতম বাধা। কাজেই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের পদক্ষেপ গ্রহণ আবশ্যক। সমগ্র বিশ্বেই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দারিদ্র্য বিমোচনে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দারিদ্র্য বিমোচন করা গেলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে। উগ্রবাদের বিস্তার রোধ। সুশাসন প্রতিষ্ঠায়
ধর্মীয়, জাতিগত, সাম্প্রদায়িক উগ্রবাদের নিয়ন্ত্রণ জরুরি। উগ্রবাদ রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে, নাগরিকের জীবনকে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত করে তোলে। কাজেই রাষ্ট্রের প্রতিটি পর্যায় থেকে সকলকে এগিয়ে আসতে হবে সকল প্রকার উগ্রবাদের বিস্তার রোধে। প্রিয় শিক্ষার্থী, মানসম্পন্ন, যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। একটি দেশের সুশাসন অনেক অংশে নির্ভর করে সেই দেশের জনগণ কতটুকু সুশাসনের জন্য প্রস্তুত তার উপর। জনগণের সচেতনতা, বিচক্ষণতা ও সদিচ্ছার উপরে নির্ভর করে দেশের শাসক কেমন হবে। যত শিক্ষা, উন্নত জীবনমান, নাগরিক সুযোগ সুবিধা এবং জনগণের ব্যক্তিত্ব চরিত্র গঠনে ভূমিকা পালন করে। এই জন্য মানসম্পন্ন, যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। জনগণের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সবার জন্য শিক্ষার সুযোগ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এখন তোমাদের স্ব অবস্থানে থেকে কিছু কাজ আমরা দিচ্ছি, এই কাজগুলো তোমরা করবে। সুশাসন বলতে কি বুঝো এটা লিখতে হবে, আর সম্পদের পরিকল্পিত ব্যবহার বলতে কি বুঝো এটাও লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের নিয়ে আমরা সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান সম্পর্কে আলোচনা করেছি সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা উত্তরণের উপায় সম্পর্কে। এখন মূল্যায়ন, যে সুশাসনের দুটি সমস্যা তোমরা স্ব অবস্থানে থেকেই সমাধান করে রাখবে, আর সুশাসন প্রতিষ্ঠার বাধা ও সমস্যা উত্তরণের দুটি উপায়ও তোমাদের লিখতে হবে। এগুলো আমাদের জ্ঞান অনুধাবনের প্রশ্ন। এরপরে আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পর্কে যথার্থ ধারণা পাওয়ার জন্য আমরা আলোচ্য বিষয়ের ভিতর থেকেই তোমাদের জন্য একটি প্রশ্ন, চিন্তাশীল প্রশ্ন আমরা স্লাইডে উপস্থাপন করছি, যাতে এই প্রশ্নগুলো ওই পাঠের আলোকে সমাধান করতে পারলেই তোমরা পাবলিক পরীক্ষার মতন পরীক্ষায় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সহজে তোমরা সমাধান করতে পারবে, আশা করা যায় ইনশাল্লাহ। তো আজকে বাড়ির কাজ, যে মানসম্পন্ন, যুগোপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দ্বারা সুশাসন প্রতিষ্ঠার বাধা উত্তরণ সম্ভব, বিষয়টি পৌরনীতি সুশাসনে আলোচ্য বিষয়ের আলোকে মূল্যায়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি পাঠটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আরও একটু ভালো করে জানার জন্য তোমাদের সহ কিছু গ্রন্থের কথা আমরা উল্লেখ করছি। এই গ্রন্থগুলো তোমরা সাহায্য নিতে পারবে। যদি তোমরা সংগ্রহ করতে না পারো, তাহলে আমাদের কলেজ লাইব্রেরিতে এসে স্বাস্থ্যবিধি মেনে লাইব্রেরিয়ান সাহেবের সাথে যোগাযোগ করে তোমরা বইগুলো সাহায্য নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।